আলো ফোটার আগেই লক্ষ্মীর জীবন শুরু হয় উনুনের ধোঁয়ায়। গরিব বাপের ঘরের মেয়ে সে, স্বামী দিনমজুর, তাই এই বিশাল সংসারে তার ঠাঁই হয়েছে শুধু কাজের বিনিময়। কিন্তু এই কাজের কোনো মাইনে নেই, আছে শুধু উপেক্ষা আর অপমান। ওরে অলক্ষী, এখনো হাড়িতে চাল চাপালি না? গতরের মাংস শুধু বাড়ছে, কাজে মন নেই। আমার ছেলে শহরে গিয়ে রাত ভর খাটছে, আর তুই এখানে বসে বসে আরাম করছিস। মা, এই ভিজে কাঠগুলো কিছুতেই ধরছে না, আমি এক্ষুনি দিচ্ছি মা। সকালের খাবার মানে লক্ষ্মীর জন্য এক নতুন পরীক্ষা। সকলের পাতে খাবার তুলে দেওয়ার পর তার জন্য বরাদ্দ থাকে কটু কথা আর থালার একপাশে পড়ে থাকা বাসি পান্তা। বৌমা, তোর হাতে বুঝি আজ নুন দিতেও কষ্ট হচ্ছিল? দেখলি নুন কম হয়েছে, নাকি তোর বাপের বাড়ির নুন আনতে পান্তা ফুরোয়, তাই বুঝি এ বাড়িতেও নুন দিতে কার্পণ্য করছিস? আমার তো মনে হয় এইসব গরিবের ঘর থেকে আসা মানুষের স্বভাব। ভালো জিনিস দেখলে পেটের ভেতরে জ্বলে। মা, আমি বরং আজ শহরের দিকে যাই, মনটা ভালো নেই। আমি দুঃখিত দিদি শাশুড়ি, নুনটা মনে হয় কম হয়ে গিয়েছে। আমি পরের বার। থাক থাক, আর নাটক করতে হবে না। শোন, এখন যা, পুকুর থেকে গাদাখানেক বাসন মেজে আয়। আর হ্যাঁ, ফেরার পথে যেন কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাস না। আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে দিতে তোরাই তো যথেষ্ট। লক্ষ্মী বাসন মেজে কাপড় কেচে সারা দিন এই অত্যাচার সহ্য করে চলেছে। তবুও সে স্বপ্ন দেখে একদিন হয়তো তার স্বামী তাকে এই নরক থেকে মুক্ত করবে। কিন্তু সেই মুক্তির দিন কি সত্যিই আসবে? সন্ধ্যায় সব কাজ মিটিয়ে লক্ষ্মী যখন নিজের ঘরে ফেরে, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে। সে তাকিয়ে থাকে দরজার দিকে, তার স্বামী মোহন, যার কাছে সে সামান্য আশ্রয় আশা করে। কিন্তু মোহনও যেন এই পরিবারের চাপে আর অভ্যেসে নীরব হয়ে গিয়েছে। খুব খাটুনি হয়েছে বুঝি? ভাত গরম করে দেব? সারা দিন কিছু খাওনি জানি। দে। আর শোনো, আজ মা খুব রেগেছিল কেন? কাজের ফাঁকে নাকি তুমি দুপুরে বেশ খানিকক্ষণ বসেছিলে? মা আমায় রাস্তায় ধরে যা মায় তাই বলছিল। তুমি কেন বুঝছো না? একটু মন দিয়ে কাজ করতে পারো না? বসেছিলাম? মা তো আমায় একটানা বাসন মাজতে আর ঘর মুছতে দিয়েছিল। শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল, তাই 2 মিনিট শ্বাস নিয়েছিলাম। আমি তো সারা দিন। থাক, আর কৈফিয়ত দিতে হবে না। শোনো, বাবা মা বা দিদি যা বলে চুপচাপ মেনে নাও। তুমি জানো না, গ্রামে মুখ চালানো ভালো নয়। আমি আর কত সামলাবো বলো তো? আর একটু কষ্ট করো লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে। মোহন খেতে বসলো, কিন্তু শান্তি সেখানেও নেই। কারণ শাশুড়ি জানে তাদের ছেলেকে দুর্বল করাই লক্ষ্মীকে কাবু করার সবচেয়ে সহজ উপায়। ওরে মোহন, তোর ঘরে যে নতুন জিনিস এসেছে সে বুঝি তোর সব বুদ্ধিশুদ্ধি খেয়ে ফেলেছে? মনে রাখিস, আমার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা সম্পত্তি। যদি দেখি সে ঠিকভাবে ঘরের কাজ করছে না, তবে কিন্তু আর এই গ্রামে থাকতে দেব না, বাপের বাড়ি পাঠিয়ে দেব। শুনলে তো মা কি বলল? তুমি কেন এমন করো? তুমি যদি চুপচাপ সব কাজ করো, তবে তো আমাকে আর মায়ের কথা শুনতে হয় না। আমার চাকরিটা চলে গেলে কি হবে বলো তো? তখন দুজনকেই পথে বসতে হবে। তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কাছে কি আমার কোনো দাম নেই? এসব আবেগের কথা রাখো। আমি তোমায় বিয়ে করেছি, এটাই তোমার দাম। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল আবার ভোরবেলা উঠতে হবে। আর কোনো গোলমাল যেন না শুনি। এই বাড়ির সবচেয়ে বিষাক্ত মানুষ দুজন, ননদ আর দিদি শাশুড়ি। লক্ষ্মীকে আরও নিচে নামানোর জন্য তারা সর্বদা নতুন ফোন দিয়ে আঁকে। লক্ষ্মীর বিয়ের সামান্য গহনার দিকেই এখন তাদের চোখ।
ও দিদি শাশুড়ি, আমার তো মনে হয় নতুন বৌমাটা ওই দুটো সোনার দুলকে বড্ড বেশি অহংকার করে। বাবা মা ওকে ওইটুকুই দিয়েছে, তাও সে সাজগোজ করে ঘুরে বেড়ায়। আমাদের তো এত বড় সংসার, সেখানে ওর ওই একরত্তি জিনিস মানায়? মানায় না, একদম না। গরিবের গহনা দেখলে লোভ হয়। তোর মাকেও বলেছি গহনাগুলো ওর হাত থেকে খুলে নিতে হবে। এ বাড়ির নতুন বউ, ওর অলংকার ওর স্বামীর হাতেই থাকা উচিত। আর তোর যে কিছু হবে না সে কি ভাবছিস? তোর জন্যেও একটা কিছু করা দরকার। ঠিক বলেছ দিদি শাশুড়ি, তুমিই বলো ওর হাতে দুল থাকলে আমার কেমন লাগে। তুমি মাকে বলে ব্যবস্থা করো, নইলে আমি নিজেই হাত থেকে টেনে নেব। দিদি শাশুড়ির কথা শাশুড়ির মাথায় ঢুকে গেল। লক্ষ্মীর শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য শাশুড়ি তৈরি। ওরে লক্ষ্মী, এদিকে আয়। শোন, তোর ওই কানের দুল দুটো এখন থেকে তোর কাছে থাকবে না। এই ঘরের যা কিছু সব এই সংসারের জন্য। ওটা আমার ছেলে মোহনের কাছে জমা থাকবে। মা, দয়া করে এ কথা বলবেন না। ওটা আমার মায়ের শেষ চিহ্ন, আমি কোনোদিন হাত থেকে খুলিনি। দয়া করে এটা আমার কাছে থাকতে দিন। নাটকের শেষ নেই। মায়ের চিহ্ন? তোর মায়ের চিহ্ন দিয়ে কি করবি? যা বলছি তাই কর, এক্ষুনি খুলে আমার হাতে দে, নইলে তোর সঙ্গে যা ব্যবহার করব তাতে তোর বাপের বাড়ির চিহ্ন ভুলে যাবি। তুই কি এই ঘর থেকে বিতাড়িত হতে চাস? দিনের পর দিন উপোস আর মানসিক অত্যাচারে লক্ষ্মীর শরীর দুর্বল হয়ে পড়েছে। আজ তার জ্বর এসেছে, কিন্তু এ বাড়িতে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? আবার ফাঁকি দেওয়ার বাহানা? ওসব ঢং আমার কাছে চলবে না। যা, শিগগির আমার কাপড়ের স্তূপটা কেচে শুকিয়ে দিয়ে আয়। তুই কি ভাবছিস তোর জ্বর এলে সংসার থেমে থাকবে? মা, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় জ্বর এসেছে। আমি কাপড়গুলো পরেই কাচবো, একটু জিরিয়ে নিতে পারি? উরে বাবা, জ্বর! আর কত নতুন নতুন নাটক দেখাবি? শুনছিস মা, গরিবের ঘরের মেয়ে হলে যা হয় আর কি, সামান্য অসুখ হলেই নবাবের মতো জিরোবে। জল আনতে পারিস না, কিন্তু সাজগোজের সময় তোর কষ্ট হয় না। যা, এক্ষুনি যা। জিরোনোর জন্য তোর বাপের বাড়ি আছে। এ বাড়িতে শুধু কাজ আর কাজ। যদি আজ কাপড়ে একটুও ময়লা থাকে তবে তোকে পুকুরে ডুবিয়ে দেব। রাতে লক্ষ্মীর জ্বর বাড়ল। কাঁপতে কাঁপতে সে স্বামীর কাছে একটু সাহায্য চাইল, কিন্তু মোহনের ভয় তার স্ত্রীর চেয়েও বড়। আমার খুব কষ্ট হচ্ছে, মাথাটা ভেঙে যাচ্ছে। একটু যদি ডাক্তার ডাকার কথা বলতে। চুপ, মা শুনতে পেলে কি ভাববে? ডাক্তার ডাক্তার ডাকতে গেলে অনেক খরচ, মা কিছুতেই দেবে না। আর মা বলেছে এসব নাকি তোর ভেক। কাল ভোরবেলা উঠে কাজ করতে পারলেই জ্বর পালিয়ে যাবে। কিন্তু আমি কি মরে যাব? এমন কথা বলো না, শুয়ে থাকো, বেশি নড়াচড়া করো না। আর কাল সকালে ঠিক উঠে যেও, নইলে মা সত্যি রাগ করবে। এক মুহূর্তের জন্য রেহাই দেওয়া হয়নি। উল্টে দিদি শাশুড়ির প্ররোচনায় শাশুড়ি লক্ষ্মীর উপর আরো বেশি কাজ চাপিয়ে দিলেন। লক্ষ্মী, শোন, আজ থেকে তুই শুধু রান্না আর বাসন মাজবি না, আমার ঘরের আলমারির ভেতরের সব পুরনো জিনিস পরিষ্কার করবি। আর ওই গোয়াল ঘরটাকেও ঝকঝকে করে রাখবি। তোর হাতে এত সময়, নিশ্চয়ই কাজের ইচ্ছে নেই। আর হ্যাঁ বৌমা, তোর বুঝি হাত খুব আলগা। কাল রাতে আমি দেখলাম তুই নাকি হেসেল থেকে এক মুঠো চাল সরিয়ে নিচ্ছিলি। গরিব বলে কি চুরিও করবি নাকি? সাবধানে থাকিস। চুরি? না মা, আমি এক দানা চালও সরাইনি। বিশ্বাস করুন, আমি শুধু কাল রাতের রান্নাঘরে পড়ে থাকা একটা টুকরো কুড়িয়েছিলাম, যাতে পিঁপড়ে না ধরে। আর একটাও কথা নয়, তোর সব কথা মিথ্যে। এখন থেকে তোর উপর নজর থাকবে। যদি আর একবার এমন কোনো অভিযোগ শুনি তবে তোর পা ভেঙে দেব। যা, কাজ কর। সারাদিনের কাজ শেষ করেও লক্ষ্মীর মনে শান্তি নেই।
ননদ তাকে আরও উত্ত্যক্ত করতে এলো, কিন্তু লক্ষ্মী আজ আর কাঁদবে না। ওরে বউ, তোর ওই পুরনো শাড়িগুলো এখনো কেন ফেলিসনি? আমার তো হাসি পায়। তোর মতো গরিব মেয়েরা এ বাড়িতে কেন আসে? শুধু আমাদের জিনিস ভোগ করার জন্য, তাই না? শোনো দিদি, আমার কাপড় পুরনো হতে পারে, কিন্তু আমার মনটা তোমার মনের মতো নোংরা নয়। আমি কাজ করি তাই খাই। তোমরা যেটা করো সেটা আমার উপর অত্যাচার। তোমাদের জিনিস ভোগ করার ইচ্ছে থাকলে আমি আমার বাপের বাড়িতে থাকতে পারতাম। আমার সব আছে, শুধু তোমাদের মতো লোভ নেই। কি, তুই আমায় কথা শোনাবে? দাঁড়া, আমি মাকে বলছি। ননদের কাছে অপমানের খবর শাশুড়িকে আরও রুষ্ট করে তুলল। তারা ঠিক করলো লক্ষ্মীকে শিক্ষা দিতে হবে। ওরে অহংকারী মেয়ে, আজ তুই বড় বড় কথা বললি তাই না? তোর মুখে এত তেজ, তোর মতো মেয়েকে শিক্ষা দিতে হয়। আজ রাতে তোর জন্য কোনো খাবার নেই, সারা দিন উপোস থাক। কাল যখন সকালে খিদেই পেট জ্বলবে, তখন বুঝবি কার সঙ্গে কথা বলতে হয়। আমি সারাদিন কাজ করেছি মা, আমার খুব খিদে পেয়েছে। কালকে ভোরেও তো আবার কাজ শুরু করতে হবে। খিদে? কাজের নাম শুনলে যার জ্বর আসে তার আবার খিদে? যা, এই রান্নাঘরে আর 1 মিনিটও দাঁড়াবি না। কাল সকালে জলও জুটবে না তোর কপালে। বাইরে যা। খিদে আর হতাশায় লক্ষ্মী দুর্বল হয়ে পড়ল। সে ভাবল অন্তত তার স্বামী এই অবিচারের বিরুদ্ধে মুখ খুলবে। আজ রাতে মা আমায় খেতে দেয়নি, আমি খুব দুর্বল বোধ করছি। তুমি কি কিছু এনে দিতে পারো, কিংবা একবার মাকে বলে দেখতে পারো? তুমি কেন এত ঝগড়া করো? ননদকে মুখ দেখানোর কি দরকার ছিল? মা আজ রেগে আছে সেটা কি তুমি বোঝো না? তোমার জন্যই তো আমাকেও কথা শুনতে হচ্ছে। তুমি কি বিশ্বাস করো আমি চুরি করেছি? তুমি কি এটা মেনে নেবে যে আমি সারা দিন কাজ করার পরেও খিদে নিয়ে ঘুমাবো? আমি এসবের মধ্যে নেই। আমার কথা শুনলে তো তুমি আজ উপোস থাকতে না। চুপ করে ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালে মায়ের কাছে কিছু চেয়ে নেব। এখন এই নিয়ে আর কোনো কথা নয়। আমার ঘুম আসছে। সকালবেলা গ্রামের মহিলারা ঘাটে আসে। লক্ষ্মীর মলিন চেহারা এবং বিষণ্ণ চোখ দেখে তারা বুঝতে পারে সে কি কষ্টের মধ্যে আছে, কিন্তু সমাজের ভয়ে কেউ মুখ খোলে না। আরে, মেয়েটার মুখটা দেখ, একদম শুকিয়ে গেছে। শুনেছি শাশুড়ি নাকি তাকে রাতে খেতে দেয়নি। কি নিষ্ঠুর! চুপ কর দিদি, ওসব কথা এখানে বলতে নেই। ওটা